শুভ সন্ধ্যা, শুভ সকাল, শুভ whatever, whoever, wherever you are. I hope the day is going well. মাদ্রিদ বিজয়ের পক্ষ থেকে সবাইকে স্বাগতম বিয়ন্ড মাদ্রিদের একটি একটি এপিসোডে। ইন্টারন্যাশনাল ব্রেকের কারণে আমাদের হাতে একটু সময় ছিল, একটু উই হ্যাড সাম টাইম টু ডিসাইড সাম অফ দ্য থিংস দ্যাট উই ওয়ান্টেড টু ডু, মুভ থিংস অ্যারাউন্ড। তারই তারই ধারাবাহিকতা নতুন সিজনে চলে আসলো। এক মাসের ইউরো অলমোস্ট ইজ ওভার। সো অ্যাট দিস স্টেজ আমরা আসলে আমাদের ইউরো স্পেশালটা করে ফেলা দরকার। তো আমার সাথে আজকে আছে জিসান, হোপফুলি একটু পরে আমরা মেহেদিকেও পাবো। তো জিসান, ওয়েলকাম ব্যাক আফটার আ লং টাইম। এটা আসলে আমাদের যেহেতু বিয়ন্ড মাদ্রিদ, সো টেকনিক্যালি এটা হলো আমাদের প্রি সিজন। মাদ্রিদ নিয়ে কথা বলা শুরু করার আগে আই থিঙ্ক আমাদের নিজেদেরও মনে হয় একটা ওয়ার্ম আপ দরকার। তো এই কারণে ওয়ার্ম আপটা আমি আর এর ডিসিশন নিয়েছি যে আমরা ওয়ার্ম আপটা করবো হচ্ছে রিয়াল মাদ্রিদ সংক্রান্ত কথাবার্তা বাইরে রেখে অন্যান্য কথাবার্তা বলে। সো কেউ কন্ট্রাক্ট রিনিউ করুক কিংবা কেউ অন্য ক্লাবের সঙ্গে কন্ট্রাক্ট সাইন করুক, এই ধরনের কনভারসেশন আজকের পডকাস্ট থেকে আমরা বাইরে রাখবো এবং এমন সব জিনিস নিয়ে কথা বলবো যেগুলো নিয়ে আসলে গত এক মাস আমাদের কথা বলা উচিত ছিল কিন্তু আমরা কোনো কারণে বলি নাই। এখন সেই পেন্ডিং আলোচনাগুলোই আমরা আর কি শেষ করে ফেলবো। goes without saying এক্স্যাক্টলি। আমরা এখন আমাদের বেশ কিছু পেন্ডিং আলোচনা আছে, স্টার্টিং উইথ আমাদের এক্স্যাক্টলি আমরা এক মাস আগে যখন ইউরো শুরু হয়েছিল, একটা পয়েন্ট আমার কাছে খুব, আমি এটা মাটির ভেতরে বেশ কয়েকবার বলেছি আসলে ইনার সার্কেল, যে ইউরো আমার কাছে বেশ পছন্দের, কারণ এখানে প্রতিটা টিম অলমোস্ট একটা সমান লেভেলে খেলে। You can expect Wales pulling a very good game against Italy at any point, or vice versa. Out of nowhere, Denmark can play really well. So তারই ধারাবাহিকতা এবারের ইউরো, it has been even better. It has been even more amazing. বেশ মজার কিছু আমরা অপরচুনিটিস দেখতে পেরেছি। আমরা ইটস ফুল অফ কন্ট্রোভার্সি। এই প্রথম ইউরোতে মনে হয় বার ইউজ করা হয়েছে, প্রথম একটা ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে বার ইউজ করা হয়েছে, আই থিঙ্ক। with I mean, I don't exactly consider UEFA Nations League as like a very prestigious team. It's like a conference league for the nations essentially. But this is the big deal. এখানে we are seeing a lot of players যারা ভারকে ইউটিলাইজ করেছেন তাদের ইচ্ছা মতো। স্পেশালি আমরা গত ম্যাচে দেখেছি, বাট সেই বার এবং এসব নিয়ে আমরা বেশ কিছু পয়েন্ট উঠাবো আজকে। বাট ফার্স্টে হচ্ছে প্রথম প্রশ্নটা জিসানের প্রতি, যে তোমার এক্সাক্ট এক্সপেকটেশনটা কি ছিল এই ইউরো থেকে এবং তুমি কতটুকু সন্তুষ্ট টিল দ্য লিড আপ? ইয়েস, আসলে বাংলাদেশের সবচেয়ে পুরাতন কনন্ড্রাম হচ্ছে ব্রাজিল ভার্সেস আর্জেন্টিনা, কাকে সাপোর্ট করা উচিত। তো আমি বেসিক্যালি ওই ব্যান্ড ওয়াগনে উঠে ছোট বয়স থেকে তো ল্যাটিন আমেরিকান ফুটবল সাপোর্ট করা শুরু করে দিয়েছি। ল্যাটিন আমেরিকার একটা দেশকে যেহেতু সাপোর্ট করি, সো অ্যাট আ বিগার ব্র্যাকেট ল্যাটিন আমেরিকান ফুটবলকে সাপোর্ট করি। এই কারণে ইউরো দেখা আমার কাছে সবসময় মোর এনজয়েবল, বিকজ একটা ফুটবল ম্যাচে যখন কাউকে সাপোর্ট করছি না, যখন কোনো এক্সপেকটেশন নাই, হার্টবিট বাড়ে না, ইটস জাস্ট গুড থিংস, ইউ নোটিস গুড থিংস ইন আ ফুটবল পিচ হিয়ার এন্ড দেয়ার। সো ইউরো বরাবরের মতোই আসলে এবারও আমার কাছে ওইরকমই। আমার আর্লিয়েস্ট ইউরো যেটা মনে করতে পারি 2004 ইউরো, দ্যাট ওয়াজ ভেরি এনজয়েবল বিকজ একটা আন্ডারডগ স্টোরি ছিল ওই ইউরোটাতে। তো এবারের ইউরোটাতেও পার্টিকুলারলি ওরকম আন্ডারডগ স্টোরি নাই, কিন্তু এই যে এরিকসনকে রেখেই ডেনমার্কের সেমিফাইনাল পর্যন্ত চলে আসা, কিংবা একটা ইটালিয়ান রিসার্জেন্স, যেটা আমি পার্টিকুলারলি খুবই খুবই এনজয় করছি গোটা টুর্নামেন্ট জুড়ে। বিকজ ওয়েন ইউ আর নট সাপোর্টিং এনিওয়ান, তখন কে আসলেই ভালো খেলছে এটার দিকে চোখ যায় এবং যে ভালো খেলছে তার প্রতি এক ধরনের নতুন বায়াসনেস জন্মায়। তো এই নতুন বায়াসনেসের এবারের আই থিঙ্ক ফেনোমেনন হচ্ছে ইটালি। অ্যান্ড আমি মোটামুটি মুগ্ধ, লিটারালি মুগ্ধ তাদের খেলায়, বিকজ ইটালিয়ান ফুটবল ইজ অলওয়েজ বিট অফ কি বলবো, হ্যাজার্ড এই সেন্সে যে তারা আসলে ডিফেন্সিভ ফুটবল খেলে, বাট দে হ্যাভ গুড অ্যাটাকার্স। এই প্রথম আমি একটা ইটালিয়ান টিমকে দেখছি যারা অ্যাজ আ ইউনিট দে আর হ্যাভিং আ গুড ডিফেন্স ট্র্যাডিশনালি, দে আর হ্যাভিং আ ডাইনামিক মিডফিল্ড যেটা পার্টিকুলার কারো উপরে ডিপেন্ডেন্ট না, এবং অ্যাটাকে বহু পোর খাওয়া অ্যাটাকাররা যারা অনেকদিন স্কোরার হিসেবে নিজেদেরকে এস্টাবলিশ করতে পারেন নাই, তারা দলের প্রয়োজনে কিন্তু এখন গোল নিয়ে আসছেন। সব মিলে ইটস আ কমপ্লিট ইউনিট এবং এই জিনিসটা খুব এনজয় করছি আমি। আরো যারা ইউনিট হিসাবে খেলছিল, লাইক বেলজিয়াম বেশ ভালো একটা ইউনিট হিসাবে খেলছিল, বাট তাদের কিছু কিছু পোর্শন ফায়ার না করায় দে গট আউট অফ দ্য টুর্নামেন্ট।
ইউরোর যেটা সবচেয়ে ভালো সোফার সেটা হচ্ছে যে এক্সপেকটেশন ওয়াজ দেয়ার, বাট গতকালকের ম্যাচটা যদি জাস্ট বাদ দেই, জাস্ট গতকালকের ম্যাচটা বাদ দিলে এমন কোনো স্টোরি হয় নাই যে স্টোরিটা দেখে গোটা টুর্নামেন্টের ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন উঠে যাবে। দ্যাটস সামথিং যেটা আসলে খুবই এনজয়েবল। এরিক, তোমাকে যদি একই কোশ্চেন নিয়ে আমি ব্যাক করি যে আসলে কোন দলের খেলা বেশি ভালো লাগছে বা ইউরোর কোন ব্যাপারটা সোফার খুবই এনজয় করেছো? আমি উইদাউট দ্য লস অফ জেনারেলিটি আমি স্পেন ভার্সেস ইতালি খেলাটা খুবই এনজয় করেছি বিকজ আই গট টু সি স্পেন লুজ। I do not like Spain in for multiple reasons. But on a more serious note, আমার এই বছর ইউরো টুর্নামেন্টে সবচেয়ে ভালো ব্যাপার যেটা লেগেছে সেটা হচ্ছে দর্শক ভর্তি স্টেডিয়াম। আই থিঙ্ক ইট ওয়াজ হাঙ্গেরি ভার্সেস পর্তুগাল, যেখানে 2020 সালের পরে এই প্রথম আই গট টু সি a stadium full of crowd and this felt amazing and like football without the viewers, ফ্যান্স without the আর spectators, নাথিং। it's almost nothing. আমরা মানে you can have big names, বড় বড় নাম মাঠে থাকলেও এই জিনিসটাকে আসলে অতটা বড় মনে হয় না যদি আমরা সেই প্লেয়ার গুলোকে, যদি আমরা সেই দর্শক গুলোকে না দেখি। এবং এটার জন্য আমার কাছে সবচেয়ে এনজয়েবল একটা গেম গুলোর মধ্যে ছিল হচ্ছে হাঙ্গেরি অ্যান্ড পর্তুগালের গেমটা। I I just loved the time, the energy, and the experience that the Hungarian players got. And একটু আগে যেটা বলছিলাম যে আসলে এটা ইউরো হচ্ছে একটা, ইটস দ্য আলটিমেট ইকুয়ালাইজার অফ ইউরোপিয়ান ফুটবল। হাঙ্গেরিয়ান কোনো প্লেয়ার হয়তো স্পেনের ইটালিয়ান কোনো ক্লাবে ক্রিস্টিয়ানো রোনালদোর এগেনস্টে খেলে, আম জাস্ট জেনারেলাইজিং ওভার হিয়ার। তো সেই খেলোয়াড়টা ট্রেনিং এ রোনালদোর সাথে প্রতি ম্যাচে সুযোগ পায় খেলার, অ্যান্ড হি ইউটিলাইজেস দ্যাট নলেজ টু রেস্ট অফ হিজ টিমমেট, যারা ম্যাচের মধ্যে এই নলেজ গুলাকে এসেনশিয়ালি এক্সিকিউট করতে পারে। এবং এই জিনিসটা খুবই ইন্টারেস্টিং, কারণ এটা ওয়ার্ল্ড কাপে এত বেশি দেখা যায় না। কারণ ওয়ার্ল্ড কাপে হচ্ছে আমরা অনেকগুলো টিমকেই দেখতে পাই যাদের একটা বিশাল অংশ ইউরোপের কোনো ক্লাবে খেলে না, সো দে ইট কাইন্ড অফ ফিলস লাইক ডিয়ার ইন হেডলাইট। ফিলস লাইক যে তারা তাদের 100% খেলাটা হয়তো দিতে পারছে না। কিন্তু ইউরোতে এভরিওয়ানস ইকুয়াল। ইউরোতে তুমি 90 মিনিটের জন্য পর্তুগালকে যেরকম ঠাস করে আটকে দেওয়া পসিবল একটা পুচকে দলের পক্ষ থেকে, সেরকম সুইজারল্যান্ডের মতো টিম যারা who has amazing players but they took out the world champions France that team is almost perfect in every single aspect. তো এই জিনিসটার জন্য আসলে আমার ইউরো খুব পছন্দ, এবং এটার জন্য আমার ইউরো খেলা দেখতে খুব ভালোবাসি আমি। কারণ আর একটা ইন্টারেস্টিং তথ্য দেই তোমাকে, সেটা হচ্ছে এই ফেসবুকে মেমোরিজ এর কল্যাণে আমি লাস্ট 2টা ইউরোতে ফেসবুকে কি পরিমাণে শিট পোস্টিং করেছি, প্রাইভেসি পাবলিক না ফ্রেন্ডস রেখে। সেগুলা সেগুলা একই সময় যেহেতু ইউরো হয়, তো all of those things come together at the same time, so it's very fun. 2016 সালের বেলের অ্যান্টিক্স গুলো নিয়ে I used to be a huge fan of Bell at that time, so it was like it was very fun. So apart from that, I have been really surprised and happy to see the Swiss team. I know you talked about Denmark, but like Swiss teamer কথাটা এই সিজনে এই ইউরোতে আসলে না বলাটা পাপের পর্যায়ে পড়ে। এই টিমে কোনো নাম করা স্ট্রাইকার নেই, কোনো নাম করা ডিফেন্ডার নেই, কোনো নাম করা গোলকিপার নেই, যাদের নাম তুমি হয়তো কিছু মানুষকে বিভিন্ন ক্লাবের বেঞ্চে অথবা হয়তো মাঠে একটু হলো অল্প একটু সময় দেখতে পাও। কিন্তু এই খেলোয়াড়গুলো দে গেভ দেয়ার 100%, জাস্ট লাইক ডেনমার্ক, জাস্ট লাইক এভরি আদার টিম, এন্ড দে with the place where they came to, and they deserve that place, they deserve that position, and in fact they deserve better. Spain's সাথে penalty shootout I was deeply disappointed, but then again I also realized পরপর 2 ম্যাচে penalty shootout ভালো করা, it's nearly impossible. It's a very hard task to go through. So with that in mind, Euro has been amazing, but now we are going to talk about 2 or 3 teams and their performances, and also এই ইউরোতে কোনো প্লেয়ারকে তোমার বেশি পছন্দ হয়েছে কিনা। তো আমি আমার বায়াসনেস থেকে শুরু করছি। আই ওয়ান্ট ইউ টু আস্ক অ্যাবাউট আই ওয়ান্ট ইউ টু টেল মি অ্যাবাউট ফ্রান্স। তুমি ফ্রান্সের খেলা আই হোপ দেখেছো বেশ কিছু গেমই। হোয়াট ডিড ইউ ফিল অ্যাবাউট দিস ফ্রেঞ্চ টিম উইথ বেনজিমা এট দ্য হেলম অ্যান্ড the way they attack, প্রতিটা বল এমবাপেকে দেয়া, আই থিঙ্ক দ্যাট হ্যাজ বিন আ ভেরি ব্যাড আইডিয়া। আসলে প্রত্যেকটা ভালো দলের আই থিঙ্ক একটা লাইফ টাইম থাকে, মানে ওয়ান্স ইউ বিল্ড আ টিম, এটা যত ভালোই হোক না কেন একটা সময় তাদের প্রভাব শেষ হয়ে যায়। এন্ড আমরা সাধারণত যেটা দেখে অভ্যস্ত যে
বয়সের সাথে সাথে হয়তো অনেক সময় প্লেয়াররা বুড়ো হয়ে যায়, তখন ইউজুয়ালি শেষ হয়। কিন্তু ফ্রান্সের এই টিমের মানে ডাইনামিক্সটা এরকম যে বয়স দিয়ে আসলে এই টিমটাকে তুমি জাজ করতে পারবা না। তো যেমন আন্দ্রে পিয়ারে গিগনিয়া কিন্তু 2016 ইউরোতে মোটামুটি স্টার্টার ছিলেন। এখন দেয়ার ইজ নো গিগনাক বিকজ হি প্লেজ ইন মেক্সিকো এন্ড Oh, ইউ হ্যাভ টু কল করিম বেনজেমা বিকজ Deschamps really felt that he needs a talisman to score the goals he needed. এখন হ্যাঁ, বেনজেমা ডেফিনেটলি ডেলিভার করেছেন বিকজ গত 2 মৌসুম ধরে উনি যে ফর্মে আছেন বা যে কোয়ালিটি নিয়ে উনি আসলে ওনার গোটা ক্যারিয়ার কাটিয়েছেন, আমি অ্যাকচুয়ালি খুবই সারপ্রাইজ হতাম যদি 3টার কম গোল করে মানে ফ্রান্সের এই টিম থেকে বের হয়ে আসতেন। বাট ইস্যুটা হচ্ছে যে টিমের যে লাইফ টাইমটা, এই টিমের লাইফ টাইমটা বার্ন হতে হতে আসলে একটা শেষের পথে। এখন এই টিমের জন্য খুব ভালো একটা ফেয়ারওয়েল হতে পারতো যদি তারা এই ইউরোটা জিতে শেষ করতে পারতো, যেটা 98-এর ফ্রান্স টিম কিন্তু 2000 ইউরো জিতে শেষ করেছিল। সো 2018-র ফ্রান্স টিমটা প্রবাবলি এই ইউরোটা জিতে শেষ করতে পারতো। বাট ওই যে বারবার যেটা বলছি যে লাইফ টাইম যেহেতু শেষ হয়ে আসছে টিমের, দে হ্যাভ টু রিকনসিডার দ্য টিম কেমিস্ট্রি বিকজ পোস্টে লরিস আসলে সামনের ওয়ার্ল্ড কাপে থাকলে সেটা কতটা ফিজিবল হবে, কিংবা পাস দ্য বল টু এমবাপ্পে ট্যাকটিক্স ওয়ালা একটা সিস্টেম নিয়ে ওয়ার্ল্ড কাপে গেলে সেটা কতটা ফলপ্রসূ হবে, এই জিনিসগুলো এখন রিথিঙ্ক করার সময় এসেছে। ওয়ার্নিং সাইন্স ওয়ার দেয়ার। প্লেয়ার্স লাইক পগবা, এমবাপ্পে অর ইভেন বেনজেমা, মানে দে উইল বি দেয়ার। এখন ডিফেন্স লাইন আপটা 2018 ওয়ার্ল্ড কাপে ভালো করেছে বলেই যে এই ওয়ার্ল্ড কাপে আবার ভালো করবে এরকম কিন্তু কোনো ধরনের কথা নাই। মিডফিল্ড ফরমেশন নিয়ে নতুন যে চিন্তা ভাবনাগুলি দিয়ে দেশন করেছেন সেটা ডেফিনেটলি দেখাই যাচ্ছে যে নট অ্যাজ ফ্রুটফুল অ্যাজ 2018 ওয়ার্ল্ড কাপ। মুসা সিসোকো আগে মিডফিল্ডে মোটামুটি একজন রিয়েল প্রেজেন্স ছিলেন। উনি ক্লাব পর্যায়ে যাই খেলুন না কেন ন্যাশনাল পর্যায়ে এসে কিন্তু ভালো করতেন। তো আদ্রিয়ান রাবিওকে দিয়ে একই রোল প্লে করাতে গিয়ে কিন্তু জিনিসটা ব্যাকফায়ার করছে এবং খুবই সারপ্রাইজিংলি তাকে শেষ ম্যাচে লেফট ব্যাক হিসেবে খেলতে হয়েছে, যেটা প্রবাবলি আরো ব্যাকফায়ার করেছে। সো এই ধরনের জিনিসগুলো আই থিঙ্ক ফ্রান্সকে টুকিটাকি একটা টিঙ্কারিং এর মধ্যে দিয়ে নিয়ে যাবে নেক্সট 2 বছরে। আর টিঙ্কারিংটা যদি কাজ না করে বাই এনি চান্স, ইউ নো হু ইজ ফ্রি টু বি দ্য নেক্সট ফ্রেঞ্চ কোচ, রাইট? সো দ্যাটস অলওয়েজ অন দ্য হরাইজন এন্ড অন আ পার্সোনাল লেভেল, অন আ ফ্যান বয় লেভেল, আইল বি লুকিং ফরওয়ার্ড টু দ্যাট। এটা হচ্ছে আমার ফ্রান্স সম্পর্কে অবজারভেশন। আর এখন যে কোশ্চেনটা আমি তোমাকে করতে চাই সেটা হচ্ছে যে এই ইউরো বলো বা কোপা বলো, এই ইউরো বা কোপাতে পেনাল্টি কিন্তু মোটামুটি বড়সড় একটা ডিসাইসিভ ফ্যাক্টর হয়ে আসছে, যেটা স্বাভাবিক বিকজ কোপা আমেরিকাতে ইউ ডোন্ট ইভেন গেট এক্সট্রা টাইম, ইট গোস স্ট্রেট টুয়ার্ডস পেনাল্টি। এখন প্রত্যেকটা পেনাল্টি শটে এবার যেটা লক্ষণীয় যে ইউজুয়ালি যেটা কি হয়, 5টা পেনাল্টি শটে কিপার হয়তো 1টা বা 2টো সেভ করেন, এবার কিন্তু 3টা পর্যন্ত কিপার সেভ করে ফেলছেন, কিংবা বাইরে মারা বা মিলিয়ে ঠেকানো মিলিয়ে কিন্তু 3টার কাছাকাছি সেভ হয়ে যাচ্ছে এভারেজে। এমিলিয়ানো মার্টিনেজ গতদিন মোটামুটি খুব ভালো কয়েকটা সেভ করে দলকে পরের রাউন্ডে নিয়ে গেছেন, পরের রাউন্ড মিন্স ফাইনাল। আবার গতকালকেও তো আসলে ইংল্যান্ডের জেতাটাও পেনাল্টির উপরে ভর করি। সো এই যে পেনাল্টি রিলেটেড অ্যান্টিক্স, বেশি পরিমাণে পেনাল্টি শুট আউট হওয়া কিংবা শুট আউটে সুইজারল্যান্ডের মতো বিভিন্ন দলের অফ মেরে যাওয়া, গতকালকে কিন্তু কলম্বিয়া লিটারালি পুলড আ সুইজারল্যান্ড এগেইনস্ট আর্জেন্টিনা বিকজ 3 অফ দেয়ার শটস ওয়েন্ট আউট অফ দেয়ার বার্স। এখন এই ধরনের কন্ডিশন গুলো যে বারবার রিপিট হচ্ছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ হ্যাপেনিং? লম্বা মৌসুম, কোভিড সংক্রান্ত বিরতি, প্লেয়ারদের মানসিক অবসাদ, বারে বারে বাবলের মধ্যে থাকা, আর দে প্লেইং আ রোল? সবকিছু এটা আসলে একটা ওয়েটেড ইকুয়েশন যাকে বলে। তোমার প্রতিটা ফ্যাক্টর একটা রোল প্লে করেছে এখানে। লম্বা মৌসুম শিওর, বাট আই উড মোর সে যে penalty is not what it used to be. একটা সময় I think in 2006, 8, 10 it was an Argentina versus Germany penalty. I remember Cambiaso came to take the penalty and Jens Lehmann was in goal. পেনাল্টি নেওয়ার ঠিক আগ মুহূর্তে ইয়েন্স লেমান পকেট থেকে তার মোজা থেকে এসেনশিয়ালি একটা কাগজ বের করে কাগজের দিকে তাকায় কাগজটা ছুঁড়ে ফেলেছিল। টু মি হ্যান্ডস ডাউন দ্যাট ওয়াজ দ্য বেস্ট piece of tactics that the guy could have done. He completely threw Cambiaso off his goal of his game. Interestingly, Cambiasoর ওই কাগজে ক্যাম্বিয়াসো সম্পর্কে কোনো কথা লেখা ছিল না, সো ইট ওয়াজ হোয়াট ইউ কল মুভির ভাষায় ম্যাকগাফিন এসেনশিয়ালি। এটা হচ্ছে he just used it to show that হ্যাঁ না, I have data about you, তুমি কোন দিকে পেনাল্টি মারো না মারো, I'm just
just gonna check the data right now. So he was completely shocked যে সে কি তার ঠিক জায়গায় মারবে নাকি ভুল জায়গায় মারবে নাকি কি করবে। তো at the end of the day আমার কাছে মনে হয় যে একটা সময় পেনাল্টি ইজ টু বি দ্যাট দ্বৈরথ বা ডুয়েল যাকে বলে, যে ইউ নো হু ক্যান কিপ হিজ কাম টিল দ্য ভেরি এন্ড। at this stage penalty has completely moved away from that. এটা এখন আরেকটু বেশি হয়েছে পার্সোনালিটি ক্ল্যাশের মতো একটা ব্যাপার। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ক্যান ইউ পিক দ্য টপ রাইট কর্নার, বিকজ সেদিনকে আমি একটা ভিডিও শেয়ার দিয়েছিলাম, তুমিও হয়তো দেখেছো সম্ভবত, কারণ তোমাদের কাছেও দিয়েছিলাম, যে পেনাল্টি শুট আউটে টপ রাইট কর্নারটা হচ্ছে দ্য অনলি পজিশন ওয়ার ইউ ক্যান অ্যাকচুয়ালি টেক উইথ নোয়িং দ্যাট এখানে মারলে গোল হওয়ার পসিবিলিটি সবচেয়ে বেশি। আর ওয়েন আই সে সবচেয়ে বেশি আই মিন if you are a right footed player, if you are a right footed player, so ওই একটা পজিশন ছাড়া whenever you are going down the keeper is gonna jump, and at the end of the day পেনাল্টিতে আমরা এখন সবাই যেহেতু দেখি যে পানেনকা এবং বিভিন্ন ভাবে পেনাল্টি নিয়ে, ইনফ্যাক্ট ইটালি স্পেনের লাস্ট পেনাল্টিটা জর্গিনহো যেভাবে নিয়েছেন জর্গিনহো, তো এই পেনাল্টি গুলো মানে নিয়ে লাইক ইটস এসেনশিয়ালি থ্রোয়িং অফ সাম সর্ট অফ a word I'm gonna use here, some sort of a stunt essentially. সেই স্টান্টের একটা আউটপুট হচ্ছে পেনাল্টি মিস, কারণ এভরিবডি উড লাভ টু সি দ্য কিপার জাম্প দ্য আদার ওয়ে। আর নিচের দিয়ে বল মারা ইটস ইজিয়ার, 120 মিনিট খেলার পরে ইটস হার্ডার টু মেক আ শট দ্যাটস গোনা টেক দ্য টপ রাইট অর টপ লেফট কর্নার। সো নিচের দিক দিয়ে বল মারা এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে কিপারের অ্যাটিটিউড। again I have to get back to the Italy versus Spain penalty shootout, যেখানে the keeper's attitude was way more relaxed, Italian keeper attitude throughout that entire penalty. এটার জন্য like these things kind of like attitude these days essentially wins half of the battle for you, and penalty-তে like এই পুরা ইকুয়েশনের মধ্যে অ্যাটিটিউডটাই হয়তো সবচেয়ে বেশি হচ্ছে এখানে রোলটা প্লে করেছে। বাট ইটস আ গুড কনভারসেশন। সেটা হচ্ছে যে এই সেম পেনাল্টিটা নিয়ে যে ইতালি স্পেন এবং অ্যাটিটিউড, তো ইতালি আর স্পেনের পেনাল্টি শুট আউট নিয়ে অ্যাটিটিউড চিন্তা করতে গেলে তোমাকে কিন্তু ইউ ডোন্ট নিড টু গো আপ টু দ্য গোলকিপার। পেনাল্টি শুট আউটের আগে কোয়েন্টসই মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছিল যে কে কি মেন্টালিটি নিয়ে শুট আউটটা করতে এসেছে। অনেকেই বলছেন যে স্পেন বেসিক্যালি ওখানেই তার পেনাল্টি শুট আউটটা হেরে গিয়েছে। ইট ওয়াজ they were reflecting their captain's mentality, both teams. So imagine someone played 120 minutes being a defender, attackers relentlessly came towards you, passed the ball around you, didn't give you possession, and then come out with that mentality যে literally you were bear hugging your opposition. He was wrong about the toss. I mean আমি ইতালির কথা বলে শুরু করেছিলাম, this is what I love about them, যে গোটা টুর্নামেন্টে মানে এই যে এই মেন্টালিটিটা দে আর ক্যারিং ইট থ্রু এন্ড থ্রু, এন্ড তাদের মূল খেলোয়াড় কিন্তু এই মুহূর্তে ইনজুর্ড। যারা ইটালিকে ফলো করেন না, স্পিনাজোলা ওয়াজ দ্য ব্যাকবোন অফ দিস টিম, ভেরাত্তি ওয়াজ নট, ভেরাত্তি অনলি কেম ইনটু দ্য টিম স্পিনাজোলা ইনজুর্ড হওয়ার পর। তো স্পিনাজোলাকে ছাড়া তারা কিন্তু তাদের খেলার যে ন্যাচারাল রিদম এটা কিন্তু নষ্ট হয়ে গেছে অনেকখানি, বিকজ প্রথম দুই ম্যাচে যারা ইটালিকে দেখেছেন they will agree যে 120 মিনিট স্পেনের সঙ্গে ওই ইটালিকে খেলতে হতো না যদি if they were their fullest at their fullest। এখন এটা যেহেতু হয়ে গেছে, তো এখন সামনে আছে ফাইনাল। তো মানে একদম গ্রাজুয়ালি তোমার কাছে যে ফাইনালের কোশ্চেন নিয়ে আসি, ইউ নো ইটস কামিং হোম অর কামিং রোম। সো এক্স্যাক্টলি আই হ্যাভ দ্য ব্যানার রেডি ফর দিস। এখন তো তোমার প্রেডিকশনটা জানতে চাই, ইজ ইট কামিং হোম অর ইটস গোইং টু রোম? আচ্ছা, নাও দিস ইজ দ্য টাইম ফর মি টু অ্যাকচুয়ালি রিভিল আমি ছোটবেলা থেকে কোন দলের সমর্থন করি। এবং ইয়েস, আই রিমেম্বার আই থিঙ্ক গত বছর 19-এর লাস্টেই জিসান এবং মেহেদী দুজনে একটা কথা বলেছে, লিভারপুল সাপোর্টার ইংল্যান্ড সাপোর্ট না করে অন্য কোনো দল সাপোর্ট করতেই পারে না। বাট হ্যাঁ, I used to essentially like follow England for the last 20 years এর মতো। তো এই পুরোটা সময় আমার কাছে যেটা মনে হচ্ছে ইংলিশ টিমটা আসলে ভয়াবহ লেভেলের হাইপড আপ, কারণ আমাদের মিডিয়াম অফ কমিউনিকেশন, মিডিয়াম অফ আন্ডারস্ট্যান্ডিং এন্ড নিউজ মিডিয়া যেটা আমরা ফলো করি, দেখো তুমি দুজনেই ফলো করি ইংরেজি ভাষার নিউজ মিডিয়া। ইংরেজি ভাষার নিউজ মিডিয়া ইংলিশ টিমের প্রতি বায়াসড হবে। অ্যাথলেটিক, আমি জানি তুমি পড়ো, অ্যাথলেটিকে সকাল বিকাল ইংলিশ টিমের যে পরিমাণে স্তুতি গাওয়া হয়, মানে
too much. Like in this English team is good. I'm not gonna say I'm not gonna say it's a bad team, but like এত স্তুতি গাওয়ার কারণেই এই টিমটা আসলে এসেনশিয়ালি এই পজিশনে এসেছে যে তোমার প্রতিটা ম্যাচের আগে এক্সপেকটেশন থেকে টিমটা ভয়াবহ ভালো খেলবে, ঘরবাড়ি কাঁপায় দিবে। 2006 সালে ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছি, 2010 সালে ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছি, 2014 সালে ওয়ার্ল্ড কাপ যেটা দেখেছি, 18 তো অ্যাটলিস্ট দে প্লেড ওয়েল, বাট 2, 6, 10, 14 চারটা ওয়ার্ল্ড কাপ ইংল্যান্ডে দেখেছি। এবং এই জিনিসটাকে এসেনশিয়ালি লাইক এইরকম স্তুতি গাওয়াটাই হচ্ছে আসলে ইংল্যান্ডের ডাউনফলের মূল কারণ অ্যাকর্ডিং টু মি। নাও on a more real note, this English team is a tiny bit different. I have to say, like this English team, I think it's not impacted by the media that much. Especially 2018 সালে ওয়ার্ল্ড কাপের সময় সাউথগেট একটা লাইন ছিল যে আমরা আসলে ভালো খেলতে এসেছি, আমরা আসলে খেলতে এসেছি, জিততে আসিনি, এবং দয়া করে মিডিয়া যেন পুশ না করা হয়। 2 বছরের মধ্যেই দেখেছো তোমার সেই দিনটা, সেই পুশটা কিন্তু চলে গেছে। এখন আবার লাইক ও মাই গড, লাইক সাকা ইজ দ্য নেক্সট ব্যালন ডিওর উইনার, স্টার্লিং ইজ দ্য বেস্ট, থিংস লাইক দ্যাট, এন্ড আই এম লাইক ডুড কাম অন, লাইক কাম ডাউন গাইস। হ্যাঁ, তো যাই হোক, হ্যাঁ তো যেটা বলছিলাম, তো সেই কনটেক্সটে আমার কাছে আই অ্যাকচুয়ালি থিঙ্ক ইটালি ইজ দ্য ওয়ান হুজ গোনা বি টেকিং দ্য game away from England this year again, but it's gonna be a very good final. But Italy is gonna suffer because of the absence of Spalzino. I don't know how to say his name. Jisan, what do you think? দেখো, আমি তো তোমাকে বললামই যে হু এম আই সাপোর্টিং ইন দিস ইউরো, সো আই উড বি এক্সপেক্টিং যে ইট গোজ টু রোম। এন্ড একজন অলরেডি এই কোশ্চেনটা তুলে দিয়েছেন, যেটার সাথে আমি অ্যাকচুয়ালি পার্সোনালি এম অন আ সিঙ্ক। ওয়েন ওয়াজ ফুটবল এভার হোম? ওয়েল, 1880s না 1880s তুমি যদি বলো, আমি তো আরো আসলে ফুটবলের হোম বলতে আরো ট্র্যাক ব্যাক করে আমরা আসলে চায়নাতে চলে যেতে পারি। সো অ্যাজ লং অ্যাজ চায়না একটা ওয়ার্ল্ড কাপ না জিতলো, সো ইটস নেভার হোম। and it's a fucking Euro, it's not even the World Cup. মানে what's this fuss about home? But একটা মানে ফুটবল ম্যাচের শেষে অ্যাজ আ রিয়াল মাদ্রিদ ফ্যান আমি আসলে ইউজড টু সাপোর্টিং দ্য বেটার টিম অন দ্য পিচ। সো এখানেও মানে যদিও এখন আসলে সব ম্যাচের আগে এটা বলতে পারি না কাগজে কলমে, অ্যাটলিস্ট বিকজ আমাদের রাইট উইং এ কোপা আমেরিকা বিজয়ী, প্রবাবল বিজয়ী একজন খেলছেন হয়তো। তো এখন সেগুলো বাদ, বাট বেটার টিম জেতার কথা যদি বলি তাহলে ডেফিনেটলি আই উড এক্সপেক্ট ইটালি টু টেক ইট হোম। এখন একটা বড় জাম্প নেই, আর একটা স্মুথ জাম্প, সেটা হচ্ছে বেটার টিম জেতার কথা বলে তো বললাম যে ইটালির এটা নিয়ে যাওয়া উচিত। সো দেয়ার ইজ অ্যানাদার কাপ বিং প্লেড অন অ্যানাদার কন্টিনেন্ট, সো ওইখানেরও ফাইনাল সামনে। হু ডু ইউ থিঙ্ক উড বি দ্য উইনার? বিকজ আমি এখানে বললে দ্যাট উড বি ভেরি বায়াসড ওপিনিয়ন, দ্যাট উড বি ফ্যান বয়জম। হোয়াটস ইউর ওপিনিয়ন অন দ্যাট? ভালো, ইটস গুড আমার ঘরে এইসব দিকে বল ঠাকানো, কারণ হচ্ছে আমি আমি এবারের ইউরো, ওকে সো মাই প্যারেন্টস আর হোম, বাংলাদেশ থেকে তারা এসেছেন কয়দিন আগে। তো আমার বাবা হচ্ছে একজন বিশাল ল্যাটিন আমেরিকান ফুটবল সাপোর্টার। তো এসেন্সিয়ালি যে পরিমাণ ইন্টারেস্ট নিয়ে আমি অফিসের ল্যাপটপ নিয়ে সুন্দর করে বসে কানের মধ্যে হেডফোন লাগে মিটিং করতে করতে ম্যাচ মিউট করে ম্যাচ ইউরো দেখি, সেরকম করে সন্ধ্যাবেলা বাবা হচ্ছে রাত 8টার সময় যখন কোপা আমেরিকার খেলা হয়, বিকাল 5টার সময় খেলা হয়, সেই মোটামুটি সব কাজ বাদ দিয়ে ওই সময় তিনি এই খেলাগুলো দেখতে বসেন। তো যে তার জন্য আমার সত্যি কথা বলতে এবার কোপা আমেরিকা দেখা হলো না, or else I would not have watched Copa America honestly. Like stood like at the end of the day it's priorities, right? একদিনে 4টা গেম, আমার সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত টানা ফুটবল ম্যাচ হচ্ছে। Again I have to pick and choose the games I want to watch. But on a more serious note, I'm gonna go with Brazil. There's a lot of Argentina fans around me. আমার এসেনশিয়ালি সবাই আশেপাশে আর্জেন্টিনা ফ্যান, এবং আমাদের মাদ্রিদ বেতালে সবচেয়ে বড় আর্জেন্টিনা ফ্যান এই মুহূর্তে মিটিং করছে। someone is not here today. সবচেয়ে বড় আর্জেন্টিনা ফ্যান এই মুহূর্তে মিটিং আছেন, এই জন্য তিনি আমাকে ঠেকাতে আসতেছেন না। বাট হ্যাঁ, না I'm gonna go with Brazil. বাট এই যে মাদ্রিদ বেতারের সমর্থকেরা, ইউ গাইজ আর আমাদের রাজ সাক্ষী, বিকজ আমরা 2-1 মাদ্রিদ বেতারে ব্রাজিল জিতে গেল। সো কোপা আমেরিকা ফাইনাল I'm being a toxic fan which I don't get much opportunity to be. But well, আসলে কোপা আমেরিকা নিয়ে যদি অনেস্ট ওপিনিয়ন দেই, মানে আই থিঙ্ক আর্জেন্টিনার অন্য যে কোনো বারের চেয়ে আসলে এবার কোপা আমেরিকার ফাইনাল জেতার সুযোগটা অনেক বেশি, বিকজ দে হ্যাভ come through a harder path than Brazil has hardly been challenged, এবং তারপরে আমাদেরকে কিন্তু কিছু ম্যাচ জিততে বেশ কষ্ট করতে হয়েছে। এন্ড আর্জেন্টিনা, ওয়েল
any match is a big challenge for Argentina at the moment. But যেই মানে that's not a compliment, that's just sad. But then again তারা কিন্তু চ্যালেঞ্জ গুলো পার করে এসেছে, সো যে দল পার করে এসেছে আই থিঙ্ক তাদের সামনে এখন জিনিসটা এরকম যে 10টা চ্যালেঞ্জ পার করে এসেছে, আর একটা চ্যালেঞ্জ পার করলেই আই থিঙ্ক দে আর চ্যাম্পিয়ন। এন্ড ইউ গাইজ অল নো যে 30-35 বছর বয়স ধরে কোনো কিছুর জন্য ক্রেভ করাটা কতটা আকাঙ্ক্ষিত। পার্টিকুলারলি এরিক নোজ বিকজ হি ইজ আ part-time Liverpool fan as well, so the 30-year wait thing he can relate. But হ্যাঁ মানে ওয়েটটা ঘোচার আগ পর্যন্ত ইটস আ লং ওয়েটটা ঘুষতে যখন আর এক ম্যাচ বাকি থাকে তখন ইট ইজ নট আ লং ওয়েট এনিমোর, সো দে উইল বি রুটিং ফর দ্যাট। আর আরেকটা জিনিস হচ্ছে যে গত কয়েকটা টুর্নামেন্টে, সেটা 2014 বিশ্বকাপ হোক, 2018 বিশ্বকাপ হোক, কিংবা মাঝখানের যে কোনো কোপা আমেরিকা হোক, ব্রাজিল অলওয়েজ হ্যাড আ ভেরি ডাইনামিক অ্যান্ড স্ট্রং টিম। কিছু কিছু পজিশন কিন্তু এই মুহূর্তে আমাদের ব্রাজিলের ফাঁকা হয়ে গিয়েছে। ফর এক্সাম্পল আমাদেরকে রাইট ব্যাকে ড্যানিয়েলোকে খেলানো ছাড়া এই মুহূর্তে কোনো উপায় নেই, বিকজ ড্যানি আলভেজ ইজ সোল্ড যে আসলে তাকে পুরো টুর্নামেন্ট খেলালে প্রবাবলি হি ওন্ট বি গোয়িং টু দ্য ওয়ার্ল্ড কাপ উইথ আস। এবং সেটা যে হতে পারে মানে এটাও কাইন্ড অফ স্যাড যে আমাদেরকে 40 বছর বয়সী একজনকে আমাদের ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের জন্য কনসিডার করতে হচ্ছে, আমাদেরকে ফ্রেডকে মাঝ মাঠে খেলাতে হচ্ছে, হু ক্যান কাট রিদম ইন এনি ম্যাচ। আর দেন এগেন আমাদের রিয়াল মাদ্রিদের the junior Pele is always there to mess things up, and he's the only one who can the Brazilian coach look up to, যাকে দিয়ে সে আসলে উইং এর খেলোয়াড়দেরকে কোনোভাবে পরিবর্তন করে একটা ফ্রেশ লেগ দিতে পারে। সো when your fresh leg can't score, your original legs need to step up. প্রত্যেক ম্যাচে যেটা একবার করে হয়ে হয়ে ব্রাজিল ফাইনাল পর্যন্ত চলে আসছে, এন্ড ফাইনালি আরো একটা ম্যাচ রয়ে যাচ্ছে যেখানে কিন্তু মোটামুটি একটা কঠিন পরীক্ষায় দিতে হবে। সো পার্টিকুলারলি পেনাল্টি শুট আউটে গেলে আর্জেন্টিনা হ্যাজ সামথিং যেটা আর্জেন্টিনার কখনো থাকে না, দে হ্যাভ আ গুড গোলকিপার ওয়েল, সো আই থিঙ্ক ইট উড বি আ গুড ম্যাচ। বাট দেন अगेन being a supporter is being a supporter, so you know who I'll be rooting for. দেখো দিন কোথায় আসছে যে আর্সেনালের কিপারকে আমাদেরকে ভালো লাগে, গ্রেট কিপার, লাইক গ্রেট অল ভেরি গুড। আমি ব্রাজিলকে নিয়ে দুটো পজিটিভ কথা বলতে চাই। একটা হচ্ছে যে ব্রাজিলের টিমের ট্যাকটিক্সটা হচ্ছে অপোনেন্টকে টায়ার্ড বানানো, যেভাবেই হোক না কেন মোটামুটি জীবন দিয়ে অপোনেন্টকে টায়ার্ড বানায়। মোটামুটি 60 মিনিট পর্যন্ত অপোনেন্ট ভালো চেষ্টা করবে, 60 মিনিট পরে ব্রাজিল ঠাসঠুস করে একটা গোল টোল দিয়ে এসেনশিয়ালি ম্যাচটা বের করে নিয়ে যাবে। আমি আই থিঙ্ক when I was young, one of the things I read from a Brazilian interviews, I think it was Pele or Chico, was it someone, যে the way the Brazilian team work, not the Jogo Bonito bit, the way the Brazilian team work is that there is always a mass of talent. একটা বড় ট্যালেন্ট পুল থাকে, সেই ট্যালেন্ট পুল থেকে একজন থেকে দুইজন হচ্ছে দে রাইজ অ্যাবভ দ্য আদার্স এন্ড দেন দে পুশ দ্য এন্টায়ার টিম টুগেদার। 14 বিশ্বকাপে যেটা হয়েছিল, নেইমার ছিল এসেনশিয়ালি 14 বিশ্বকাপে, হি ওয়াজ দ্যাট গাই, এন্ড ওয়েন হি ওয়াজ নট দেয়ার ব্রাজিল ফেল্ট ইট ভেরি ব্যাডলি। আই রিমেম্বার 2014 ওয়ার্ল্ড কাপ। তো এই বছর ব্রাজিলের সেই যেহেতু ট্যালেন্ট পুল নেই, ইটস এসেনশিয়ালি সামওয়াট অফ আ মিডিওকার সাইড ইন জেনারেল। So এটার জন্য there is not a lot of competition, but like I said, like you said, যে essentially যেহেতু ব্রাজিলের উইঙ্গার নেই, ফ্রেশ লেগস নেই, একদল প্লেয়ারের অভাব আছে, এবং এটার পিছনে আসলে ব্রাজিলিয়ান নিজস্ব লিগকেই দায়ী করা ছাড়া আর কোনো কিছু বলার উপায় নেই। কারণ আমরা যদি একটা দল যদি শুধু উইঙ্গার আর স্ট্রাইকার, একটা দেশ যদি শুধু উইঙ্গার আর স্ট্রাইকার এক্সপোর্ট করে, তাহলে তো আসলে সমস্যা। এবং this is a Latin American problem in general. এটা I guess I'm gonna go ahead and say this with Argentina as well. আর্জেন্টিনার ভালো ডিফেন্ডার নেই, বিকজ আর্জেন্টিনার মেইন ফুটবলার এক্সপোর্টিং হচ্ছে শুধুমাত্র তাদের উইঙ্গার এবং তাদের স্ট্রাইকারদের, এবং তাদের একই প্রবলেম তাদের মিডফিল্ড নিয়েও ফেস করেছে essentially. However, this is gonna be an interesting game because আর্জেন্টিনা জেতার জন্য মরিয়া, এবং this will be a great way to end Lionel Messi's career as a great footballer. So yes, এটার পর যেহেতু তার কোনো বড় অপশনস কিছু নেই, এটার পর যেহেতু তার কোনো বড় টুর্নামেন্টে তার হয়তো খেলা পসিবল নাও হতে পারে, বাট that's why I'm essentially looking forward to this great game, and he's doing his best, Messi doing his best. পাশা ভাই একটা পার্সেটা যোগ করেছেন আমাকে নিয়ে যাই ভিতরে ইটস কামিং হোম বলছি। পাশা ভাই বেশি কথাবার্তা কমেন্টে বলিয়েন না। অন আ মোর সিরিয়াস নোট, পাশা ভাই যে প্রশ্নটা, সেটা হচ্ছে জিসানের প্রতি, যে আর্জেন্টিনা কি বেটার দ্যান 2014, আর ইংলিশ টিম কি বেটার দ্যান, ইংলিশ টিম আর
Beck, Lampard, Gerrard, Rooney, Wayne এর ইংল্যান্ড কোনটা বেটার? ওকে, I'm gonna answer my question and then I'm gonna pass the ball to you, ঠিক আছে? তো ফর মি এই ইংলিশ টিম বেকহাম, ল্যাম্পার্ড, জেরার্ড, রুনি, ওয়েইনের চেয়ে বেটার না, এবং যেহেতু এটা ওদের চেয়ে বেটার না, দ্যাটস ওয়াই দিস ইংলিশ টিম ইজ মোর কোহেসিভ অ্যাজ আ ইউনিট। এখানে কোনো লিভারপুলের ক্যারাঘার আর জেরার্ড, চেলসির টেরি আর ল্যাম্পার্ড, ইউনাইটেডের ডেভিড বেকহাম, এরকম এই জিনিসগুলা নেই, এই ক্লাব পলিটিক্স গুলা নেই। That's something I really like about this English team. I'm gonna be really honest. Jisan, what do you think about Argentina's this team? I actually think the same. আর্জেন্টিনার টিমকে যদি কাগজে কলমে 2014 আর্জেন্টিনার এগেইনস্টে বসাই, মানে ইটস নট আ বেটার টিম দ্যান দ্যাট ওয়ান। বাট জিনিসটা হচ্ছে যে মানে এই যে কোচ খারাপ ওই দলের চেয়ে, পজিশন ওয়াইজ তুলনা করলে মেসি ওয়াজ আ বেটার প্লেয়ার ইন 2014 দেন হি ইজ টুডে। বাট জিনিসটা হচ্ছে যে সবার ওই যে কোহেসিভ যে একটা গোল, যে আসলে এক গোলে হলেও ম্যাচ বের করে নিয়ে আসতে হবে, আলগা গ্লোরির জন্য খেলার কিছু নাই, বল পেলে ওয়ান টাচে ফিনিশ করতে হবে, এই ধরনের সেন্সিবিলিটি, এই জিনিসগুলো এই আর্জেন্টিনা টিমে অনেক আর্জেন্টিনা টিম থেকেই বেটার। বিকজ 2018 বিশ্বকাপে যে আর্জেন্টিনা টিম গিয়েছিল, মানে আমি কখনোই সমর্থক হিসাবে কলেজ লাইফের পর থেকে, আমার কলেজ পাস করার পর থেকে আই এম নট আ ভেরি blatant mocker on my direct rivals, but I was kind of sure that ওরা আসলে রাউন্ড অফ 16 এর বেশি যেতে পারবে না। They did not have that in them. বাট এই টিমটা বিশ্বকাপ হলে এটা অন্য কথা বলতাম, বিশ্বকাপ হলে প্রবাবলি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল পর্যন্ত স্ট্রেচ করতাম, বাট কোপা আমেরিকার ফাইনাল খেলাটা ইজ নট অ্যান অ্যাক্সিডেন্ট। আই মিন দে আর গুড এনাফ টিম যারা ল্যাটিন আমেরিকার টপ দুইটা টিমের মধ্যে তাদের আসা উচিত। এবং একদম মানে স্ক্রিপ্ট মেনে বলতে মানে বলছি না যে কোপা আমেরিকা স্ক্রিপ্টেড, জাস্ট একদম নিয়ম মেনে সবচেয়ে ভালো দুটো দলই ফাইনালে চলে গিয়েছে। এখন ভালো দুটো দলের মধ্যে, টপ দুটো দলের মধ্যে সবসময় ডিফারেন্স হয় 19 আর 20। তো ব্রাজিল যদি 20 হয় ন্যাচারালি, ব্রাজিলের এই ল্যাকিংস গুলোর কারণে ব্রাজিল কিন্তু এবার তাদের এই 19 বা 19.1 টিমটা নিয়ে এসেছে, এবং আর্জেন্টিনা বরাবরের মতোই 19। সো এই 0.1 এর যে ডিফারেন্সটা, এটা যদি তারা আসলে ঘুচিয়ে দিতে পারে, আই থিঙ্ক মানে ইটস অ্যাজ গুড অ্যাজ চান্স দে উইল এভার গেট। আর এটা যদি জিততে না পারে, লিওনেল মেসির দ্বিতীয় আর্জেন্টাইন ক্যারিয়ার 2016 থেকে যেটা শুরু হয়েছে, এটাও প্রথম ক্যারিয়ারের মতো আই থিঙ্ক ব্যর্থতায় শেষ হবে। বিকজ মানে আমি আই এম নট আ মেসি ফ্যান বয়, বাট লাইক এভরিওয়ান এলস আই উইশ অল দ্য বেস্ট টু হিম, বাট ট্রফি জেতার আগ পর্যন্ত আই ডোন্ট সি হিম উইনিং 2022 Qatar World Cup. I really don't. I mean, no Latin American team. I don't even see Brazil winning that, because Brazil doesn't even have that core at the moment. যেটা নিয়ে আসলে বিশ্বকাপ জেতার মতো একটা জিনিসে আশাবাদী আমরা হতে পারবো, because Germany or France can field 3 football teams and call all of them their national teams. Brazil can't. সো এই ধরনের ডেপ যতদিন না আসবে, একসময় কিন্তু ছিল ল্যাটিন আমেরিকান ফুটবলে এই ধরনের ডেপ ছিল। সো এই জিনিসগুলো কাভার না করা পর্যন্ত ব্রাজিলের জন্য কেউই বিশ্বকাপ জিতছে না। বাট যেহেতু কোপা আমেরিকার ফাইনাল সামনে, আই থিঙ্ক ইট উড বি ফেয়ার এন্ড স্কোয়ার ব্যাটল। হোম গ্রাউন্ড হিসাবে ব্রাজিলের কিছুটা অ্যাডভান্টেজ হয়তো থাকবে, বাট হোম গ্রাউন্ড অ্যাডভান্টেজ নিয়ে কেউ যদি অনেক ফালাফালি করতে আসেন, ফালাফালি ইনভার্টেড কমার ভিতরে, তাহলে আই উইল সে যে টক টু ইউর beloved AFA because it was their call, but then ব্রাজিলের ভেরি বিলাভড প্রেসিডেন্ট, তিনি আসলে অলমোস্ট জোর করে তার কোভিড আক্রান্ত দেশের মধ্যে টুর্নামেন্টটা নিয়ে আসেন। ইটস অল কাইন্ড অফ মেসড আপ। সো এই হোম অ্যাডভান্টেজ আই ডোন্ট থিঙ্ক ব্রাজিলিয়ানরাও কোনো সময় চাচ্ছিল, বাট দে গট ইট এনিওয়ে। সো হিয়ার উই আর প্লেইং আ ফাইনাল এন্ড দ্যাটস দ্যাট। এমটি স্টেডিয়ামে কিসের হোম অ্যাডভান্টেজ? বাট একটা কোশ্চেন দিয়ে আমি আসলে শেষ করব এরিকের কাছে। কোশ্চেনটা একটু বড় হবে, আই থিঙ্ক উত্তরটাও বড় হবে, আই নো। জিনিসটা হচ্ছে এই যে আমরা আজকে ল্যাটিন ফুটবল এবং ইউরোপিয়ান ফুটবল নিয়ে কথা বললাম, আমাদের কথার মধ্যে কিন্তু একটা মেসেজ খুব ক্লিয়ার যে ল্যাটিন ফুটবল পিছিয়ে পড়ছে, ইউরোপিয়ান ফুটবল আসলে মাইলস এগিয়ে যাচ্ছে। আমি কিছুদিন আগে এটা একটা লিখা দিয়েছিলাম যে যোগাবনিত, হাউ যোগাবনিত ইজ ডেড। সো ওয়াই ডু ইউ থিঙ্ক যে আসলে এই জিনিসটা হচ্ছে, আর গ্যাপটা আসলে তোমার মতে কত বড়? এই প্রশ্নটার উত্তর ফুটবলের, এটা যদিও ফুটবল রিলেটেড প্রশ্ন, কিন্তু এটার উত্তর টানা আসলে ফুটবল দিয়ে পসিবল না। এটা হচ্ছে এই গ্যাপটা আছে। ফার্স্ট অফ অল দিস গ্যাপ এক্সিস্টস এন্ড দিস গ্যাপ ইজ ভেরি রিয়েল। সেকেন্ড অফ অল এই গ্যাপটা ক্রিয়েট করেছে কারা? এই গ্যাপটা ক্রিয়েট করেছে ল্যাটিন আমেরিকার আর্থসামাজিক অবস্থা।
ল্যাটিন আমেরিকার আর্থসামাজিক অবস্থা ভালো না। ল্যাটিন আমেরিকা, ব্রাজিল অ্যাজ অ্যান ইকোনমি আমরা যদি শুধু অর্থনৈতিক সূচক হিসাবে দেখি তাহলে হয়তো ইটস ডুইং ওয়েল, বাট ইন রিয়েলিটি ব্রাজিলিয়ান ইকোনমি ইজ নট দ্যাট ওয়েল। দেয়ার ইজ আ লট অফ এক্সপার্টস হু লিভ ইন নর্থ আমেরিকা রাইট নাও। এই মানুষগুলো দেশ ছেড়ে আসছেন কারণ তারা তাদের দেশে অপরচুনিটি পাচ্ছেন না। নাও লেটস লুক অ্যাট আর্জেন্টিনা, লেটস লুক অ্যাট উরুগুয়ে। ইনফ্যাক্ট আমি সেই বাসার, আমি যে রাস্তায় থাকি সেই রাস্তার নাম হচ্ছে মন্টেভিডিও রোড, যেটা এসেনশিয়ালি মন্টেভিডিও, ইফ ইউ ডোন্ট নো, দ্য ক্যাপিটাল অফ উরুগুয়ে। সো what I'm trying to say is that the Latin American diaspora is moving out of Latin America. And then because they are moving out of Latin America, they are moving to places where soccer, football is not exactly it's not exactly that big. And even if it's big, you have to be really good to break into the football scene. তো যেহেতু আমরা এই সমস্যাটায় যেহেতু ল্যাটিন আমেরিকান এই সমস্যাটায় পড়ছে, যেহেতু ল্যাটিন আমেরিকানরা যা করছে সেটা হচ্ছে তারা চাচ্ছে তারা তাদের নিজেদের দেশের নাগরিকত্ব ছেড়ে অন্য দেশের নাগরিকত্ব নিতে, সেটা ইউএস হোক, সেটা ইউরোপ হোক, সেটা কানাডা হোক, সেটা এসেনশিয়ালি যেই দেশের লাইফস্টাইল এবং যেই দেশের জীবন ব্যবস্থা ভালো, সরকার ব্যবস্থা ভালো, যেখানে যেখানে তাদের নাগরিকদের নিরাপত্তা দেয়া হয়, তারা সেই দেশগুলোতে যেতে যাচ্ছে। এখানে যেটা লস যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজেদের দেশের লস হচ্ছে, যে এখানে আসলে এটা শুধু ফুটবলারের ক্ষেত্রে না, এটা এসেনশিয়ালি একটা, এটাকে আমরা বলি ব্রেইন ড্রেন, বাট এখানে আমরা জাস্ট গোনা সে দ্যাট ইটস আ talent pool being not saturated, talent pool is আসলে getting drained মানে out. ইউ ক্যান কল দিস ব্রেন ড্রেন অ্যাজ ওয়েল, বিকজ আমরা যারা টেকনিক্যাল প্রফেশনাল আমাদের মতে দিস ইজ দ্য ব্রেন, বাট Yeah, ল্যাটেন্ট স্কিল যেটা আসলে ন্যাচারালি আসে, লাইক হোয়াট লিওনেল মেসি ডাজ উইথ হিজ ফিট, এটা তো আসলে এক ধরনের ব্রেন অ্যাক্টিভিটি। আই I মিন agree. you cannot just call it athletic ability. It's not, it's brain drain as well. I agree. এবং দিস ইজ এসেনশিয়ালি ওয়ার আই এম গোনা গো, লাইক এইটার জন্যই, যেহেতু এই মানুষগুলো তারা দেশ ছেড়ে আসছেন, যেহেতু তারা তাদের দেশে তারা ফুটবল খেলছেন না, তারা দে আর ট্রাইং টু ওয়ার্ক হার্ড টু ক্রিয়েট, টু গো থ্রু দেয়ার লিভিং, টু মেক দেয়ার লিভিং, এইসবের জন্যই ইউরোপিয়ান ফুটবল দিনের পর দিন ভালো হচ্ছে, বিকজ দে আর গেটিং দ্য বেস্ট অফ দ্য ট্যালেন্ট পুল। ভালো একজন খেলোয়াড়ের টার্গেট থাকবে জার্মানিতে যাওয়া, কারণ জার্মানিতে যদি তুমি আন্ডার 18 হও বা পোস্ট 18 হও, তুমি যদি কোনো ক্লাব থেকে তোমাকে ডাকে যে to work, to play football with them, you get a work permit. You don't even need a work permit if you have a North American passport, or even if you don't have a North American passport. এই অ্যাডভান্টেজ গুলোর জন্য হচ্ছে যারা হচ্ছে essentially people would just want to move to Europe and essentially assimilate into the European culture and get European citizenship. This makes their lives easier, and এটা তো লাভ হচ্ছে ইউরোপের। ইউরোপ ভালো ভালো ফুটবল প্লেয়ার পাচ্ছে, ইউরোপিয়ান টিম গুলো বড় হচ্ছে। ফ্রান্সের টিমের বেশিরভাগ খেলোয়াড়রা হচ্ছে নন ফ্রেঞ্চ আইডেন্টিটি বলা যায় কোনো না কোনো ভাবে, কারণ দে ডিড লাইক দে আর, এক জেনারেশন আগে তাদের বাবা মা ফ্রান্সে ছিলেন না, হয়তো অনেক মানুষ এসেছেন কাজ করার জন্য, অনেক মানুষ এসেছেন স্টুডেন্ট হিসাবে, তারা তাদের পরের জেনারেশনকে এসেনশিয়ালি ফুটবল থেকে শুরু করে বিভিন্ন, মানে এসেনশিয়ালি সেকেন্ড জেনারেশন ইজ ডুইং ওয়েল। এইটার জন্য আমরা বাংলাদেশেও তো এটা দেখতে পাচ্ছি, তারিক কাজীর মতো যে খেলোয়াড়রা তারা কিন্তু বেশিরভাগই দেশের বাইরে, জামাল ভুঁইয়া দেশের বাইরে নাম করেছেন, কিন্তু তার ফ্যামিলি টাইজের কারণে, হামজা চৌধুরী অ্যাজ ওয়েল, ফ্যামিলি টাইজের কারণে কিছু মানুষ বাংলাদেশে আসছেন ফুটবল খেলতে, বেশিরভাগ মানুষ চাচ্ছে না বাংলাদেশে আসতে। আই থিঙ্ক ক্যানাডিয়ান ন্যাশনাল টিমে এই মুহূর্তে একজন বাংলাদেশি ফুটবলার আছেন, হুজ আই থিঙ্ক সামিত সোম। Samit Shum, yeah, so who's not exactly interested in coming to Bangladesh to play football. So he plays in Edmonton, I guess. এই সিজনে এডমন্টনের হয়ে খেলছেন, কানাডিয়ান সেকেন্ড ডিভিশনে। ক্যানাডিয়ান সেকেন্ড ডিভিশনে, তার জন্য এডমন্টন থেকে তারপরে এমএলএস এ মুভ করা, সিপিএল এ মুভ করা, তার জন্য এগুলো ইজিয়ার। এবং ইট হ্যাজ আ লট অফ মানি। আমার এমএলএস এ মুভ করলে, এমএলএস থেকে জীবনে কখনো না কখনো সময়, 15 বছরের ফুটবল ক্যারিয়ারে ইটালি, জার্মানি, ইংল্যান্ড, ইপিএল এ খেলা মানে হইতেছে এসেনশিয়ালি বড় সাফল্য, অনেক অনেক অ্যামাউন্টের টাকা, সেটা ব্ল্যাকবার্ন রোভার্স হোক আর ক্রিস্টাল প্যালেস হোক। তো এই জিনিসগুলো হচ্ছে, এগুলোর জন্যই আসলে ল্যাটিন আমেরিকান ফুটবল ইজ নট ডুইং ওয়েল, কারণ ল্যাটিন আমেরিকার ঘরোয়া ফুটবলে সেই ট্যালেন্ট পুলটা আর নেই বর্তমানে। তো দিস ইজ হোয়াট আই থিঙ্ক অ্যাবাউট ইট, বাট জিসান, গ্রেট কোয়েশ্চেন, আই হোপ উই গেট টু টাচ অন দিস ওয়ান মোর টাইম। বাট একটা জিনিস বেশ ইন্টারেস্টিং, সেটা হচ্ছে যে বাংলাদেশের ফুটবল যে কারণে আগাচ্ছে না, ঠিক একই কারণে ল্যাটিন ফুটবল পিছিয়ে পড়ছে, এরকম একটা জায়গায় এসে কিন্তু আমাদের ডিসকাশনটা শেষ হচ্ছে আজকে। তো বাংলাদেশের ফুটবল নিয়ে আই গেস অন্য কোনো একটা বিয়ন্ড মাদ্রিদ এপিসোডে আমরা একটা আফসোস করার জন্য একটা সেশন অর্গানাইজ করতে পারি, এন্ড হোপফুলি পিপল উইল বি উইথ আস অন দ্যাট টু। ইয়েস, ফিঙ্গারস ক্রসড। এরিক, তাহলে আজকের আলোচনা আমরা মনে হয় এখানেই শেষ করতে পারি। আর আরেকটা জিনিস সবাইকে একটু বলে রাখি, সেটা হচ্ছে যে অ্যাজ আমরা আজকের দিনেই আয়োজনটা করার কারণ হচ্ছে যে আমাদের যেহেতু গত পরশুদিন থেকে রিয়াল মাদ্রিদ ট্রেনিং সেশন শুরু হয়ে গিয়েছে, সো
জাস্ট লাইক এনি আদার সিজন আমরা আসলে কিন্তু মৌসুমের ভিতরে রিয়াল মাদ্রিদ এর বাইরের জিনিস নিয়ে কথা বলার সুযোগ, সময় এবং কি বলবো এনার্জি খুবই কম পাবো। সো ইন্টারন্যাশনাল ফুটবল নিয়ে আমরা মোটামুটি একটা বড় সেশন করতে চেষ্টা করলাম, যারা আমাদের সঙ্গে আছেন সবার সঙ্গে একটু একটু ইন্টারাক্ট করতেও চেষ্টা করলাম। সো এরিক, আপ টু ইউ। Of course, thank you everyone যারা যারা আমাদের কথা শুনেছেন এতক্ষণ ধরে. It was really great talking to all of you guys, and hopefully we'll see you guys soon. করোনা ভাইরাসে বাংলাদেশের অবস্থা ভালো না, লকডাউন চলছে. Guys, please wear a mask, please do not break the rules, and please stay safe. আর Take care. দরকার না পড়লে ঘরের বাইরে না হয় ভালো। সো ইয়া, Of টেক course. কেয়ার এভরিওয়ান। Take care, guys.